গুড মর্নিং। আমি তোমাদের পেলেদা। আজকে আর একটা নতুন ট্রিপে বেরোতে চলেছি। একটু দূরেই যাচ্ছি, আজকে একা যাচ্ছি, কারণ এবার ছেলে সঙ্গে নেই, কারণ ছেলে চলে গেছে এক্সকারশনে রাজস্থান। তো ও যাচ্ছে 15 দিনের জন্য ছুটিতে, কিন্তু আমি অফিসে 7 দিনের বেশি ছুটি পাইনি, তাও জোর করে আদায় করেছি। কিন্তু 7 দিনের জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? মধ্যপ্রদেশ। এবং আজকে আমাদের নতুন সঙ্গী কে জানো? এ হচ্ছে আমাদের আজকে নতুন সঙ্গী। আমার নতুন গাড়ি টাটা পাঞ্চ, পেট্রোল প্লাস সিএনজি ভার্সন। সব জায়গায় পেট্রোল সিএনজি পাবো কিনা জানি না, তবে সিএনজিতে এখান থেকে রওনা হচ্ছি। তবে ম্যাপে দেখে নিয়েছি অনেকগুলো জায়গায় পাম্প রয়েছে, কোনো চাপ নেই। চলো তাহলে রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তাহলে আজকে রওনা হয়ে গেলাম ভগবানের নাম নিয়ে। আগে একটু ভগবানের নাম নিয়ে নি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ওং নমঃ শিবায়, জয় মা দুর্গা, হরে কৃষ্ণ, জয় গাং গণপতে নমো নমঃ। তাহলে আজকে শুরু হয়ে গেল আমাদের ট্যুর। সল্টলেক থেকে বেরোচ্ছি। এবার কোথা দিয়ে কিভাবে যাব সেটা তোমাদের জানাচ্ছি। এই ট্যুরটা হচ্ছে আমার মধ্যপ্রদেশ ট্যুর, মধ্যপ্রদেশের পূর্ব ভাগ। প্রথমেই আমি যাব অমরকন্টক। অমরকন্টক থেকে যাব বান্দরগড় রিজার্ভ ফরেস্ট, যেখানে আমার একটা সাফারি বুক করা রয়েছে। তারপর সেখান থেকে আমি যাব জবলপুর। জবলপুরে একটু সাইট সিন করা আছে। সাইট সিনের মধ্যে ধুয়াধার ওয়াটারফলস হচ্ছে খুব বিখ্যাত। এবং তারপরে ওখান থেকে বেরিয়ে আমি যাব খাজুরাহো, কিন্তু মাঝখানে পড়বে পান্না রিজার্ভ ফরেস্ট, ওখানে একটা সাফারি করার চেষ্টা করব। তো এই সবগুলো তোমাদেরকে দেখাবো। এবং খাজুরাহো থেকে আমি সোজা বারাণসী হয়ে কলকাতা ব্যাক করব। তবে বারাণসীতে স্টে করছি না। আজকে রবিবার, আজকে রওনা দিচ্ছি। আগামী রবিবার আমি কলকাতা ব্যাক করব। মানে 7 দিনের ট্রিপ এটা আমার। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম কোলাঘাট ব্রিজ। সবাই কোলাঘাট ব্রিজটা ক্রস করেই এখানে ব্রেকফাস্টটা করে। তবে আজকে টাইম হচ্ছে 6:30। তো আমি আর দেরি না করে একদম স্ট্রেট বেরিয়ে গেলাম এখান থেকে। প্রথমেই আমি NH-16 ধরে ফেলেছি অলরেডি। যে রাস্তাটা বম্বে রোড নামে পরিচিত, সেই রাস্তা আমি ধরে ফেলেছি। যাব খড়গপুর পর্যন্ত। ওখান থেকে আমি ফ্লাইওভার ধরে ডান দিকে টার্ন নেব, যেটা বাড়াগোড়ার দিকে। খড়গপুর টাউনটা বাঁদিকে থাকবে এবং সেই অবস্থায় তাকে বাইপাস করে আমি চলে যাব ঘাটশিলার দিকে। আজকের ফার্স্ট টয়লেট ব্রেক নিলাম। টয়লেট ব্রেক বলো বা হোয়াট এভার বলো, একটা আমি 100 কিলোমিটার অন্তর ব্রেক নিই, কিন্তু আজকে আমি ব্রেকটা দিলাম 150 কিলোমিটার ক্রস করার পর। তো 30 কাছাকাছি যখন মাইলেজটা পাচ্ছি, ভালোই লাগছে বেশ। তো ক্ষতি কোথায়? এবার কোথাও গিয়ে আমি একটা আবার সিএনজি নিয়ে নেব। আর হাইওয়েটা দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে। তবে প্রচুর লরি টরি চলছে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট খড়গপুর। এবার আমরা আস্তে আস্তে এগোতে থাকি। হ্যাঁ, যা বলছিলাম, ঘাটশিলা শহরটাও থাকবে আমার বাঁ হাতে, তাকেও আমি বাইপাস করে চলে যাব জামশেদপুর। জামশেদপুর শহরটাও থাকবে আমার বাঁ হাতে, তাকে আমি বাইপাস করে বেরিয়ে যাব এবং গিয়ে হাজির হব জামশেদপুর রাঁচি রোড। রাঁচি টাউনটা থাকবে আমার ডান হাতে, সেখান থেকে আমি বাঁ দিকে টার্ন নেব। তো সেখান থেকে টার্ন নেয়ার পর আমি গিয়ে হাজির হব সোজা যশপুর নগর। আজকে আমার ফার্স্ট হল্ট যেখানে, নাইট স্টে ওখানে হবে। সেটা 570 থেকে 75 কিলোমিটার মতন অ্যাপ্রক্স অনুমান করা যাচ্ছে। সেখান থেকে পরের দিন আমি রওনা দেব অমরকন্টক। যশপুরনগর থেকে অমরকন্টকের ডিস্টেন্স হচ্ছে 400 কিলোমিটার। একটা বড় ঘাটি আছে, একটা বলবো না, 2 থেকে 3টে বড় ঘাটি আছে। এবং অমরকন্টক নিজেই পাহাড়ের ওপর অবস্থিত। বিশাল উঁচু পাহাড় নয়, তবে মোটামুটি খাড়াই আছে। সেখানে আমি রাত্রে স্টে করব, পুজো দেব, স্টে করব। গুড মর্নিং, আমি তোমাদের পেলেদা। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড দিন। কালকে তোমাদের দেখাতে ভুলে গেছি, আমি যে রুমটাতে ছিলাম, রুমটা ভাড়া ভীষণই কম, মাত্র 500 টাকা সিঙ্গেল করে। হয়তো ওরা ডিসকাউন্টটা দিয়ে দিয়েছে। তবে একটু রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, রুমটা একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খালি কম্বলটা পড়ে রয়েছে। আমার লাগেজ এই এখানে রয়েছে, বেশি কিছু বার করিনি কাল রাত্রে। একটা কাবার্ড রয়েছে, হ্যাঁ, টিভি রয়েছে। টিভি দেখার সুযোগ হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এই হচ্ছে আমার রুম আজকের। তো এখান থেকে আজকে এক্ষুনি আমি রওনা হয়ে যাচ্ছি
কোথায়? অমরকণ্টকের উদ্দেশ্যে। এখান থেকে 400 কিলোমিটার গাড়িতে সিএনজি প্রায় শেষের দিকে, একটু সিএনজি নিতে হবে কাছাকাছি কোথা থেকেও। তো ম্যাপটা একবার দেখে নি, তারপর অমরকণ্টক রওনা হয়ে যাচ্ছি। চলো রুম থেকে বেরোই, তারপর বাকি হোটেলটা তোমাদের দেখাচ্ছি। যে হোটেলটাতে আমি ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে আনামস। এই আনামস হোটেলে দোতলায় পেছন দিকের রুমে আমি ছিলাম। হোটেলটা এখানে আন্ডার কনস্ট্রাকশন, ওপরের বিল্ডিং রেডি হচ্ছে এখন। এইখানে আমার গাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আশপাশটা একটু দেখে নাও। এখন টাইম হচ্ছে অলমোস্ট 8:30, অ্যান্ড রাস্তাঘাট এখনো ফাঁকা। তো এইখানে এই পাশেই আবার একটা বাইকের শোরুম রয়েছে। আমাকে এই দিকে রাস্তা ধরে বেরিয়ে যেতে হবে। তো আমি আস্তে আস্তে রওনা হচ্ছে এখান থেকে। এখন হোটেলের পাশেই একটা পুকুর মতন রয়েছে। তো এর মধ্যে প্রচুর পদ্ম ফুল ফুটে রয়েছে, কিন্তু খুব নোংরা রয়েছে চারপাশটা। যাই হোক, পাশেই দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে। এই যে তোমরা পাহাড়টাকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, হ্যাঁ আসছে ক্যামেরাতে। তো চারদিকটা পাহাড়ে ভর্তি। এখন এই পাশ দিয়ে বেরিয়ে যাব। আর এই দিকটা হচ্ছে যশপুরনগর বাজার। বাজারের মধ্যে আমি স্টে করিনি, তো তার পাশেই এখানে আমি চলে এসেছি। এই হোটেলটা এখানে রয়েছে। হোটেলের রিসেপশনটা একবার তোমাদের দেখিয়ে নিই। বেশ সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। এক রাত্রি স্টে করেছিলাম এখানে। লিফট ওদের রেডি হচ্ছে, রিসেপশন ডেস্ক। এই হচ্ছে হোটেলের ওনার যিনি রয়েছেন এখানে। আমি তোমাদেরকে ওনার ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করছি। যদি তোমরা কেউ আমার মতন রুট ধরে যাওয়ার চেষ্টা করো, তাহলে একবার তোমরা কিন্তু থাকলে এখানে স্টে করলে যশপুরনগরে তোমরা স্টে করে যেতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা এই হোটেল আনামসে তোমরা স্টে করে যেতেই পারো। এই যে দাদা রয়েছেন ওনার, আপনার নাম দাদা? रमाशंकर त्रिपाठी। रमाशंकर त्रिपाठी दादा आছেন। এবং दादा एक बार फोन नंबर दे दीजिए, बोलिए। 8435053399। তোমরা শুনে নিলে এই হোটেলের ফোন নাম্বার। যদি তোমরা কেউ এখানে স্টে করতে চাও আমার মতন ট্রিপ করার জন্য, তো তোমরা এখানে স্টে করে যেতে পারো। আশপাশে খাওয়ার ব্যবস্থাও রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি এখন এখান থেকে রওনা হয়ে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আরো কথা হবে। যশপুরনগর থেকে বেরিয়ে পড়লাম অমরকণ্টকের উদ্দেশ্যে। ডিস্টেন্সটা 412 কি 15 এরকম কিছু কিলোমিটার হবে। যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি রাস্তার নাম্বার হচ্ছে NH43। এই রাস্তাটা কিন্তু কোনো 4 লেন বা 6 লেন রাস্তা নয়, এটা 2 লেন রাস্তা, কংক্রিট দিয়ে বাঁধানো। কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ। গাড়ি প্রায় 80-85-তে আমি ড্রাইভ করছি, এবং রাস্তার দুদিকে পাহাড় রয়েছে। কিন্তু একা থাকলে যে অসুবিধাটা হয়, যেটা আমি তোমাদের দেখাতে পারছি না। তো যাই হোক, চলতে থাকি। অনেকক্ষণ গাড়ি চালাবার পর একটা জায়গায় এসে হাজির হলাম, জঙ্গলের মাঝখানে। NH43 এর ওপর দিয়ে যাচ্ছি এখন আমি। তো জঙ্গলের মাঝখানে এসে দাঁড়ালাম। আমি ক্যামেরাটা একটু জঙ্গলের দিকে ঘোরাচ্ছি, তোমরা পেছনে ক্যামেরা দেখতেই পাচ্ছ। ক্যামেরাটা কিছুক্ষণ আমায় পজ করতে হলো নিস্তব্ধতাটা তোমাদের দেখানোর জন্য। এই সামনে একটা লরি চলে গেল, লরিটা যেতে আওয়াজ করছিল, শুধু শোনার চেষ্টা করো। ক্যামেরাটাকে বারবার পজ করতে হচ্ছে, মাঝখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে তোমাদের দেখানোর জন্য, শুধু সাউন্ডটা শোনাবার জন্য। সিনিক বিউটিটাও দারুণ লাগছে। ভগবান জানে গুগল যে আমায় কোন রাস্তা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলতে শুরু করে দিয়েছি, কিন্তু গ্রামের মধ্যে রাস্তাটাও দেখে এত পরিষ্কার, এত সুন্দর। এই রাস্তাতেও আমি ড্রাইভ করছি, আমার স্পিড হচ্ছে প্রায় 70 থেকে 75 কিলোমিটার পার আওয়ার। ভালোই যাচ্ছি, কিন্তু আমার গাড়িতে একদম সিএনজি শেষ হয়ে গেছে। মাঝখানে কিন্তু কোনো সিএনজি, কোনো পাম্প নেই। আমি এখন পেট্রোলে চালাচ্ছি। একটা মজার ব্যাপার যদি বলি, আমার গাড়ি মাইলেজ দিচ্ছে 27 কিলোমিটার পার লিটার,
কি করে যে দিচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, কেন হচ্ছে তাও আমি কিছু বুঝতে পারছি না। তবে যেখানে ঘাটিগুলো চড়তে হচ্ছে সেখানে একটু মাইলেজ ড্রপ করছে। তো দেখা যাক, সামনাসামনি কোথাও যদি সিএনজি পাম্প পাই তাহলে গাড়ি সিএনজিতে রিফিল করতে হবে, কারণ তোমরা জানো পেট্রোলে যা কস্টিং সিএনজিতে তার অলমোস্ট হাফেরও কম খরচা হয়। এখন যে নদীটা ক্রস করছি, দুদিকে নদীতে প্রচন্ড জল, কিন্তু আমার না 4-4:30 মধ্যে তো অমরকন্টক ঢোকার ব্যাপার আছে, তো সেই জন্য দাঁড়িয়ে তোমাদের দেখালাম না, কিন্তু সিনিক বিউটিটা দারুণ। ভারতবর্ষ যে কত বৈচিত্র্যময় দেশ, নিজে গাড়ি না নিয়ে ঘুরলে কোনোভাবে জানা যায় না। আমরা ট্রেনে প্লেনল্যান্ড ধরেই যাই, কিন্তু আমরা আদার সিনিক বিউটি আমরা ফিল করতে পারি না। গুগল ম্যাপ আমাকে যে ঘাটির ওপর তুলে দিল, ঘাটির ওপর তোলার পর ওপরটা পুরো সমতল, এটা অদ্ভুত একটা জিনিস। কিন্তু একটু এগোনোর পর আমি এখানে দেখতে পেলাম এখানে একটা কলিয়ারি রয়েছে। কি কলিয়ারি কোনো নাম লেখা নেই, তো আমি তাই জানতে পারিনি, তোমাদের ইনফরমেশনও দিতে পারলাম না। এইবার আমি অমরকন্টকের মেন ঘাটিতে চড়া শুরু করলাম। একটু খাড়াই আছে, বেশ উঁচু জায়গাটা, যত উপর দিকে উঠছি তত যেন ঠান্ডাটা বাড়ছে। দু সাইডে জঙ্গল রয়েছে, সরু রাস্তা, রাস্তার কন্ডিশনটা কিন্তু এখানে একটু খারাপ আছে, পিচের চোখলা উঠে গেছে, তো সেই জন্য রাস্তাটা একটু আনইভেন আছে। তো ঠিক আছে, উঠতে তো শুরু করলাম অমরকন্টকের দিকে। অমরকন্টক ঢোকার বেশ খানিকটা আগে একটা ঘাটি আছে, সেই ঘাটি ওখানে দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে জায়গাটা, নিশ্চুপ, একদম নিঃশব্দ। শুধু এখানে একটা ছোট্ট নালা দিয়ে জল গড়িয়ে আসছে, তোমায় দেখাই। এখন আমি এসে হাজির হয়েছি নর্মদা মন্দিরে, অমরকন্টকে নর্মদা মন্দিরে এসে হাজির হয়েছে। আমার পেছনেই মন্দির তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, আমি আরেকটু ওদিকে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সামনে তোমরা দেখতে পাচ্ছ নর্মদা মন্দিরের মেন গেট। গেটের ভেতর দিয়ে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে নর্মদা মন্দির এবং আনুষঙ্গিক অনেক মন্দিরই এখানে রয়েছে। নর্মদা নদী সম্বন্ধে তোমরা আশা করি সবাই জানো, কারণ এই একটিমাত্র নদী হচ্ছে ভারতে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়েছে। এই নদী একটি ঝর্ণার থেকে উৎপত্তি হয়েছে এবং ভেতরে একটি সরোবর আছে, সরোবর মানে ছোট সরোবর আছে, সেখানে জল গিয়ে জমা হচ্ছে, সেখান থেকে জল প্রবাহিত হচ্ছে নদী রূপে। এই নর্মদা নদীকেই বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, এত পূজিত হয় এই নদী। তো সুতরাং সেই নদীর উৎপত্তি স্থলে কিভাবে কি পুজো হয় সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তোমরা দেখতেই পেলে আমি নর্মদা মন্দিরের শক্তিপীঠে ঢুকলাম, কিন্তু ওখানে আমাকে পরিষ্কার ছবি তুলতে মানা করা হলো, আমাকে বাধ্য হয়ে ক্যামেরা অফ করতে হলো। একদিকে যেমন শক্তিপীঠ রয়েছে এবং অপরদিকে নর্মদা মায়ের মন্দির রয়েছে। মন্দির থেকে বেরোতেই একটি ছোট্ট হাতির মূর্তি দেখতে পেলাম। কথিত আছে এই হাতির পায়ের তলা দিয়ে যে বেরোতে পারবে তার কিন্তু সারা জীবনে পাপ মুক্ত হয়ে যাবে। কিন্তু আমার চেহারা তো তোমরা সবাই জানো, এই যারা পার হচ্ছে তার 1.5 গুণ চেহারা। মোটা নই, কিন্তু কাঁচ চওড়া লোক তো আমি ভেতর দিয়ে গলতে পারবো না। যাই হোক, মানুষের বিশ্বাস সবকিছুই, আমি কোনো কিছুকে অমর্যাদা করব না। এখন আমি এগিয়ে চলেছি এখানে বাদবাকি মন্দিরগুলো তোমাদেরকে দেখাতে। দেখো, সমস্ত মন্দির এখানে রয়েছে, বিভিন্ন রকম শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত করা আছে। এছাড়া সামনে তোমরা দেখতেই পাচ্ছ, এই ভদ্রলোক সরে গেলেই আমি তোমাদের দেখাতে পারবো 10 অবতারের মূর্তি। এবং কিছু কিছু লোক আছে যারা সামনে দেখছে, ছবি তোলানো হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তারা সামনে থেকে সরবে না।
এখন আমি এগিয়ে চলেছি যে কুণ্ড থেকে জলের উৎপত্তি হয়েছে সেইখানটা, নর্মদা নদীর উৎসস্থলে। এই কুণ্ড থেকেই মেন জলের উৎস হয়েছে, যেটা ঝর্ণার জল থেকে এইখানে আসছে, এখান থেকে জলটা বেরোচ্ছে নদী রূপে সরোবরের মধ্যে। দেখো তোমরা ভালো করে একটু খেয়াল করো, এই যে এই তলার কুণ্ড থেকে নাকি জলটা উৎপত্তি হয়ে সেটা সরোবরে গিয়ে পড়ছে। সরোবরে আবার শিবলিঙ্গ রয়েছে, এই যে এই সেই সরোবর, এবং এই পেছনে একটি মন্দির আছে, সেখানে শিবলিঙ্গ রয়েছে এবং মা নর্মদার একটি মূর্তিও স্থাপন করা রয়েছে। মহিলারা এখানে নৌকোর মতন করে যে প্রদীপ জলে ভাসাচ্ছে, নৌকোর মতন বলবো না, ওই ডোঙার মতন যেটা প্রদীপ বানিয়ে জলে ভাসানো হয়, সেটা জলে ভাসাচ্ছে, পুজো দিচ্ছে, সবকিছু করছে। এই সেই সরোবরের মধ্যে শিবলিঙ্গ এবং পাশে মা নর্মদার মূর্তি স্থাপন করা রয়েছে। এই যে মহিলাদের দেখতে পাচ্ছ, তারা এখানে এই সরোবরের মধ্যে ওই ডোঙা করে প্রদীপ ভাসাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন সরোবরের চারিদিকে যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতে আমি তোমাদেরকে এক এক করে নিয়ে যাচ্ছি। কোথাও শিব মন্দির রয়েছে, কোথাও রাম মন্দির রয়েছে, কোথাও দুর্গা মন্দির রয়েছে, কোথাও কালী মন্দির রয়েছে। সমস্ত মন্দিরগুলো আমি তোমাদের এক এক করে দর্শন করিয়ে তারপর এখান থেকে বেরোচ্ছি। এবং হয়তো আজকে তোমাদের নর্মদা নদীর উৎস পথ আমি তোমাদেরকে দেখাতে পারবো না, উৎসস্থল দেখালাম, উৎস পথ তোমাদের দেখাতে পারবো না। কাল সকালে আমার সেকেন্ড পার্টের ভিডিওতে সেখানে তোমাদেরকে আমি দেখাবো। প্রথমেই আমি চলে এলাম সিদ্ধেশ্বর মন্দির, নর্মদা মন্দিরের ঠিক পাশেই অন্য সাইডে, এবং সমস্ত মন্দিরগুলো কিন্তু একটি মাত্র ক্যাম্পাসের মধ্যেই রয়েছে। এরপরে আমি চলে এলাম শিব পরিবার মন্দির। এখানে মহাদেব, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবার মূর্তি রয়েছে। তারপরেই এলাম আমি রাম মন্দির। এখানে শ্রীরাম, লক্ষণ এবং সীতা মাতার মূর্তি রয়েছে। অপোজিটেই রয়েছে তোমার যে সরোবরটার কথা আমি বলেছিলাম, তার মধ্যে নর্মদা মায়ের মূর্তি স্থাপন করা রয়েছে জলের মধ্যে, দেখতেই পাচ্ছ। কিন্তু এই একটু অন্ধকার হয়ে যাওয়ার জন্য জুম করেছি, ছবিটা একটু ফেটে যাচ্ছে। তো মোটামুটি এইরকমই দেখা যাচ্ছে অন্ধকারে। সরোবরটা দেখতে পাচ্ছ, চারিদিকে সমস্ত মন্দির রয়েছে এবং একটি মাত্র ক্যাম্পাসের মধ্যেই সমস্ত মন্দিরগুলো রয়েছে। এবং আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, পাশেই প্রসাদের কাউন্টার। সবচেয়ে ছোট প্রসাদ তোমরা পেয়ে যাবে 65 টাকায়। অনলাইনে তোমাদের টিকিট কাটতে হবে, তার পরিবর্তে তোমরা পাবে হচ্ছে প্রসাদ। এবং আরো কিছু মন্দির রয়েছে, আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরের চারপাশটা একবার ভালো করে দেখো। মুরলীধর মন্দির রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা সামনে, এবং তার পাশেই রয়েছে শিবলিঙ্গ, কিন্তু তার আশপাশে নারায়ণশিলাও রয়েছে। তাহলে চলো মন্দির থেকে আমরা বেরিয়ে যাই আজকের মতন। অমরকণ্টকে এসে আমি একটা রুম পেয়ে গেলাম। হোটেলটার নাম ভুলে গেছি, কি নাম একটা বললো যেন, কাল সকালে দেখিয়ে দেবো। তো রুমটা ঘাটাঘাটি করার আগে এখানে দুটো চেয়ার রয়েছে, একটা টিপয় রয়েছে, ব্যাগ এখানে আমার, টেলিফোন রয়েছে, এসি রয়েছে, এসির দরকার নেই, টিভিও রয়েছে। হ্যাঁ, তো এখানে একটা আয়না রয়েছে। ঠিক আছে, সব ঠিকঠাক আছে। মোটামুটি আজকের রাত্রিটাই থাকবো, ভালোই ঠান্ডা এখানে। তো দেখা হচ্ছে কাল সকালে আবার।